সম্প্রতি ইন্ডিয়া বাংলাদেশ থেকে তাদের মিশনের সব ফ্যামিলি মেম্বারদের উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য অফিসিয়ালি জানিয়েছে। 21শে জানুয়ারি হঠাৎ করেই তারা এই ঘোষণা দেয় যে বাংলাদেশে তাদের কূটনীতিকদের পরিবার আর নিরাপদ নয়। আপাতত দৃষ্টিতে মনে হতে পারে এটা হয়তো সাধারণ একটা নিরাপত্তা সতর্কতা, নির্বাচনের আগে এমনটা হতেই পারে। কিন্তু গল্পের ভেতরের গল্পও থাকে। আমরা যা দেখছি তা হলো হিমশৈলের চূড়া মাত্র। ভারতের এই সিদ্ধান্তের পেছনে কারণ কি শুধুই নিরাপত্তা, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো রাজনৈতিক প্রতিহিংসা এবং কূটনৈতিক চাল? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ক্যালেন্ডারের পাতা একটু পেছনে উল্টাতে হবে। ঘটনার শুরুটা কিন্তু আজকের এই নিরাপত্তা ইস্যু নিয়ে নয়। গল্পের শুরুটা হয়েছিল আইপিএল এর মাঠ থেকে। কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর থেকে যখন অযৌক্তিক বা কোনো কারণ ছাড়াই বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয় বিসিসিআই নির্দেশে, তখন সেটা কেবল একটি স্পোর্টস ডিসিশন ছিল না, সেটি ছিল বাংলাদেশের জন্য একটি চরম অপমানজনক বার্তা। ক্রিকেট ইমোশনকে আঘাত করার সেই চেষ্টা বাংলাদেশ ভালোভাবে নেয়নি। এর ঠিক পরপরই ঘটে সেই ঐতিহাসিক ঘটনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরাসরি জানিয়ে দেয় তারা ভারতে অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না। ভারতের মাটিতে বিশ্বকাপ আর সেখানে বাংলাদেশ অংশ নেবে না, এটা ছিল ভারতের ক্রিকেট আধিপত্যের উপর এক বিশাল চাপটেঘাত। ভারত ভেবেছিল বাংলাদেশ হয়তো নমনীয় হবে, কিন্তু ঘটনা মোড় নেয় অন্যদিকে। শুধু বাংলাদেশ নয়, ঠিক একই সময়ে আয়ারল্যান্ডও জানিয়ে দেয় তারা ভারতের মাঠে ক্রিকেট খেলতে যেতে পারবে না। এবং তার পরপরই পাকিস্তান জাতীয় ক্রিকেট দলও বাংলাদেশকে সংহতি জানায় এবং তারাও জানিয়ে দেয় যে পাকিস্তানও বাংলাদেশের মতন ভারতে গিয়ে খেলবে না। এই তিনটি দেশ যখন বেঁকে বসে তখন আইসিসি পড়ে যায় চরম বিপাকের মুখে, আর বিশ্বমঞ্চে ভারত পড়ে যায় অস্তিত্ব সংকটে। তাদের হাজার কোটি টাকার বাণিজ্য আর দম্ভ দুটোই যখন হুমকির মুখে, তখন তারা বুঝলো দাবা খেলায় এবার উল্টো চাল চেলেছে বাংলাদেশ। তবে কি ক্রিকেট মাঠের সেই অপমানের প্রতিশোধ নিতে এবং আইসিসির উপর তৈরি হওয়া চাপকে অন্যদিকে ডাইভার্ট করতেই ভারত বেছে নিয়েছে এই মিশন ইভাকুয়েশন নাটক? তারা বিশ্বকে দেখাতে চাইছে, দেখো, বাংলাদেশ আসলে খেলার উপযুক্ত পরিবেশেই নেই। ওটা এখন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, যেখানে আমাদের কূটনীতিকদের পরিবারই নিরাপদ নয়। সেখানে খেলোয়াড়রা কিভাবে নিরাপদ থাকবে? অর্থাৎ তারা একটি কৃত্রিম সংকট তৈরি করে বাংলাদেশের উপর পাল্টা চাপ সৃষ্টি করতে চাইছে। তারা তাদের পরিবার সরিয়ে নিয়ে আন্তর্জাতিক মহলে এই বার্তা দিতে চাইছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এখানে থাকা আর মৃত্যুর ঝুঁকি নেওয়া একই কথা। কিন্তু এই নাটকের স্ক্রিপ্ট কি শুধু ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ? একদমই না। এর শেকড় আরো গভীরে। গত 17 বছর ধরে ভারত বাংলাদেশে যা ইচ্ছে তাই করছে। আওয়ামী লীগ সরকারের মাধ্যমে তারা বাংলাদেশকে কার্যত তাদের একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। ট্রানজিট সুবিধা থেকে শুরু করে নিরাপত্তা করিডোর সবকিছুই তারা আদায় করে নিয়েছে একতরফাভাবে। কিন্তু হাসিনা সরকারের পতনের পর সেই সুখের দিন শেষ হয়ে গেছে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতের সেই দাদাগিরি আর খাটছে না। এই সরকার ভারতের চোখে চোখ রেখে কথা বলছে। নতুজানু পররাষ্ট্রনীতির দিন শেষ করে বাংলাদেশ এখন নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছে। ভারত দেখছে তাদের দীর্ঘদিনের বিনিয়োগ শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এখন মাঠের বাইরে। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতি করার আর কোনো সুযোগ নেই। ফলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো পথ খোলা নেই। আর এখানেই ভারতের মূল যন্ত্রণা। তাদের আজ্ঞাবহ সরকার যদি ক্ষমতায় না আসে, তবে দক্ষিণ এশিয়ায় তাদের প্রভাব বলয় ভেঙে চুরমার হয়ে যাবে। তারা বুঝতে পারছে বাংলাদেশে তাদের আধিপত্যের সূর্য অস্তমিত। এখন প্রশ্ন হলো, ভারত আসলে কি চায়? তারা চায় বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে একঘরে করে ফেলতে। এই যে পরিবার সরিয়ে নেওয়ার ঘোষণা, এটা মূলত পশ্চিমা বিশ্ব এবং দাতা সংস্থাগুলোর কাছে একটি নেতিবাচক বার্তা পাঠানোর কৌশল মাত্র। তারা বোঝাতে চাইছে বাংলাদেশের অবস্থা সিরিয়া বা আফগানিস্তানের চেয়েও খারাপ।
তোমরা কেউ বাংলাদেশে যেও না, বিনিয়োগ করো না। কিন্তু যারা ঢাকায় বসবাস করেন, মানে যারা ঢাকায় নিয়মিত জীবনযাপন করেন, প্রায় ২ থেকে ২.৫ কোটি মানুষের বসবাস ঢাকায়। সকালে কাজে যাচ্ছেন, বিকালে ফিরছেন। আপনাদের কাছে কি মনে হয়েছে যে ঢাকার অবস্থা, বাংলাদেশের অবস্থা খুবই খারাপ? যদি ভারত সফলভাবে এই প্রোপাগান্ডা ছড়াতে পারে যে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র বা চরমপন্থী কবলিত দেশ, তবে বাংলাদেশের অর্থনীতি চাপে পড়বে। আর অর্থনীতি চাপে পড়লে সরকার নড়বড়ে হবে। তাদের গোপন উদ্দেশ্য হলো এই চাপের মুখে ফেলে ইউনূস সরকারকে বাধ্য করা যেন তারা আওয়ামী লীগকে নির্বাচনে আসার সুযোগ দেয়, অথবা নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত করে অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে দেওয়া যায়। ভারত চায় যে কোনো মূল্যে তাদের পছন্দের পুতুলদের আবার রাজনীতির মূল ধারায় ফিরিয়ে আনতে। কিন্তু ভারত যেটা ভাবছে, বাস্তবতা কি তাই? বাংলাদেশের মানুষ গত জুলাই আগস্টে রক্ত দিয়ে প্রমাণ করেছে তারা আর দিল্লির ইশারায় নাচবে না। ভারত যতই কূটনীতিকদের পরিবার সরিয়ে নিক কিংবা মিডিয়াতে জঙ্গিবাদের উত্থান বলে প্রোপাগান্ডা চালাক, বাংলাদেশের মাটি এখন ভিন্ন উপাদানে তৈরি। ভারত হয়তো ভাবছে এই চাপ দিলে বাংলাদেশ নমনীয় হবে, কিন্তু তারা ভুলে গেছে যে জাতি বুক পেতে গুলি নিতে পারে তারা কোনো দেশের চোখ রাঙানিকে ভয় পায় না। বাস্তবতা হলো বাংলাদেশে নির্বাচন হবে এবং সেটা যথাসময়েই হবে। সেই নির্বাচনে গণহত্যাকারী কোনো দল বা তাদের দোসররা অংশ নিতে পারবে না। এটা জনগণের রায়। ভারত যতই চেষ্টা করুক আওয়ামী লীগকে পেছনের দরজা দিয়ে ঢোকানোর সেই দরজা এখন চিরতরেই বন্ধ। ভারত এখন যেটা করছে সেটাকে কূটনীতির ভাষায় বলা যায় ডেসপারেট মেজার বা হতাশাজনক পদক্ষেপ। তারা বুঝে গেছে বাংলাদেশে তাদের পুরনো খেলার দিন শেষ, তাই এখন তারা খেলছে মাইন্ড গেম বা মনস্তাত্ত্বিক খেলা। তারা পরিবার সরিয়ে নিয়ে ভীতি ছড়াবে, তারা বর্ডার গরম করার চেষ্টা করবে, তারা আন্তর্জাতিক মিডিয়ায় মিথ্যা রিপোর্ট করবে, কিন্তু দিন শেষে এসবই ব্যর্থ হবে যদি আমরা বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকি। বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এদেশের জনগণ। দিল্লির সাউথ ব্লক বা রয়ের সদর দপ্তর থেকে পাঠানো কোনো স্ক্রিপ্ট অনুযায়ী এদেশ আর চলবে না। নির্বাচন হবে, সরকার গঠিত হবে এবং বাংলাদেশ তার নিজস্ব গতিতেই এগিয়ে যাবে। ভারতের এই পরিবার সরিয়ে নেওয়ার ঘটনা হয়তো খবরের শিরোনাম হবে দুদিনের জন্য, কিন্তু ইতিহাসের পাতায় এটি লেখা থাকবে একটি পরাজিত শক্তির শেষ মরণ কামড় হিসাবে। সুতরাং আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটা কোনো সতর্কতা নয়, এটা তাদের দুর্বলতা। আর তাদের এই দুর্বলতাই প্রমাণ করে বাংলাদেশ আজ সঠিক পথে আছে। সাধারণত আমরা আম খেয়ে থাকি আমের মৌসুমে, সেটা হতে পারে মে থেকে আগস্ট মাস পর্যন্ত। কিন্তু আপনার ছাদ বাগানে কিংবা আপনার পতিত কোনো জমিতে যদি আপনি গাছ লাগান আমের এবং সেই গাছ থেকে যদি আপনি ১২ মাস আম পান তাহলে কেমন হয়? যদি ১২ মাস আমের টেস্ট পাওয়া যায়, হ্যাঁ, এটা সম্ভব। সেটা হচ্ছে সুইট কাটিমন জাতের আম গাছ যদি আপনি আপনার ছাদ বাগান কিংবা আপনি যদি আপনার পতিত জমিতে লাগিয়ে রাখেন তাহলে কিন্তু অবশ্যই আপনি সারা বছর এই আমের টেস্ট পাবেন। এই যে দেখুন, এখন কিন্তু আমের জাতের সময় না, মানে এখন আমের সময় না, কিন্তু এখন গাছে কিন্তু মুকুল রয়েছে এবং এটা ৪৫ থেকে ৫০ দিনের মাথায় কিন্তু এই গাছ থেকে আম পাওয়া সম্ভব। সো আপনি যদি একাধিক কাটিমন বা ১২ মাসি জাতের আম যদি আপনার ছাদ বাগান কিংবা আপনার জমিতে যদি লাগান, সেক্ষেত্রে দেখবেন যে আম কিন্তু আপনি সারা বছরই পাচ্ছেন। সো এই সুইট কাটিমন জাতের আম কিংবা ১২ মাসি আমের গাছ আপনি যদি পেতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে অর্ডার করতে পারেন। দেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে এই গাছ আপনি হাতে পেয়ে যাবেন।